আমি প্রায় ১.৫ মাস পর বাবার বাড়িতে রাত জেগে সকালে একটু ঘুমানোর সুযোগ পেলাম। খুব খুশি হয়ে বসেছিলাম, সারা রাত পড়বো আর ভোরে ঘুমাবো। কিন্তু না, কেমন যেন অভ্যাস হয়ে গেছে। এশারের নামাজের কিছুক্ষণ পরই হাই আসতে লাগলো। ইয়াসির অলরেডি বিছানা গোছানো শুরু করে দিয়েছে। খানিকটা ব্যঙ্গ করেই বললাম, এই তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছ কেন? এখানে তো আর তোমার মা নেই, ভোরে ওঠে নামাজ না পড়লে তোমাকে বকবে। তখন ইয়াসির বলল, প্রথমত আমি নামাজ মায়ের জন্য পড়ি না। হ্যাঁ, মায়ের শাসন আমাকে নামাজে অভ্যস্ত হতে সহায়তা করেছে। আসলে তোমার মা খুবই কঠোর। ইয়াসির হালকা মুচকি হেসে বললেন, এত তাড়াতাড়ি নির্ণয় করে ফেললে? কিছুটা সময় না হয় যাক। আমি এই ব্যাপারে আর কথা বাড়ালাম না। উনি শাশুড়ি, গুরুজন। আমার পরিবার থেকে আমি এই শিক্ষা পাইনি। আমিও শুয়ে পড়লাম। তবে খুব ভালো লাগছে, অনেকদিন পর একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ভোরে ওঠার টেনশন নেই। ইয়াসিরের সাথে এটা সেটা বলতে বলতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তাও কিভাবে জানো, ফজরের আজানের সাথে সাথেই ঘুমটা ভেঙেই যায়। কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারছি না। লক্ষ্য করলাম ইয়াসির বিছানায় নেই। আধা ঘুম আধা জাগানোর মধ্যেই বললাম, কেমনে পারে? যখন পরিপূর্ণ ঘুম ভাঙলো, দেখলাম ইয়াসির কোরআন তেলাওয়াত করছে। খানিক রাগ দেখিয়ে বললাম, আমাকে ডাকুনি কেন? ডাকলে তুমি উঠতে, না উঠলে পানি ঢেলে দিতে। না, আমি জোর করে তোমার কাছে কিছুই আশা করি না। একটু আওয়াজ নিচু করে খানিকটা বিড়বিড় করে বললাম, তাই তো এখনো স্বামীর অধিকারটুকু আদায় করনি। নিজের বিয়ে করা বউ থেকেও দূরত্ব বজায় রাখো। একই বিছানায় থেকেও কত দূরত্ব। আমি জানি সে শুনেছে, তাও না শোনার ভান করে বলল, তুমি যা আদায় করবে ভালোবেসে, মায়ের ভয়ে, অন্য কারণে নয়। আমার বিশ্বাস তুমি আমার রঙে রাঙিয়ে যাবে, সেটা আল্লাহর রং, ইসলামের রং। আমি কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। ইয়াসির সহ বাবার বাড়িতে যাওয়ার পর থেকে দেখতাম মা ফজরের সালাত আদায় করেই নাস্তা রেডি করছে। হয়তো ইয়াসির ভোরে উঠে বলেই। ও মা ফ্রেশ হয়ে এসে দেখলাম ইয়াসির রুমে খাবার নিয়ে এসেছে। বলল, হা কর, আমি খাইয়ে দিচ্ছি, তুমি পড়া শুরু করো। কাল পরীক্ষা, রাতেও পড়া হয়নি। কিছুটা অবাক হলেও বেশ ভালো লাগছে। বিয়ের আগে নিজের হাতে কয়বার খাবার খেয়েছি বোধহয় গুনে দিতে পারবো। হয় মা নয়তো বাবাই খাইয়ে দিত। একমাত্র এবং বড় মেয়ে হওয়াতে বাবা মায়ের সব আদর পুরোপুরি আমার ভাগেই ছিল। শ্বশুর বাড়িতে তো সবার সাথেই খেতে হয়েছে, কিন্তু বাবার বাড়িতে প্রথমবারের মতো ইয়াসিরের এই স্নেহময়ী রূপ দেখে চোখের কোণায় পানি জমা হয়ে গেল। মনের অজান্তেই অস্ফুটে বেরিয়ে এলো, বাবার রাজকন্যাটি এখন স্বামীর রানী। ইয়াসির কথাটি খেয়াল করে মুচকে হাসি দিয়ে বলল, হয়েছে, এত ব্যাখ্যা দাঁড় করাতে হবে না, পড়তে বসো। পরের দিন পরীক্ষা দিয়ে আসার সময় আবার সেই স্বাধীন চেতা বিন্দাস জিন্দেগি উপভোগ করার জন্য গাড়িতে না গিয়ে ইয়াসিরকে বলে রিকশায় বসলাম। রিকশার হুড ফেলে দিয়ে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিলাম। সেইবার পরীক্ষা শেষে শ্বশুরবাড়িতে আসার পর ইয়াসিরের এক ফুফুকে দেখতে পেলাম, যার সাথে আগে কখনো পরিচয় হয়নি। উনি এসেছেন কয়েকদিন হয়েছে। আমাকে দেখেই কেমন একটা ভাব ধরে বলে উঠলেন, ও রোকেয়া। আমার শাশুড়ির নাম রোকেয়া। কি বেপর্দা মাইয়া ঘরে আনলি? বরখা না পড়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আয় পড়লো। তুই কিছু কইতে পারস না? অন্য বউদের দেখলে পরাণ জুড়াইয়া যায়। আমি সেদিন বরখা না পড়েই চলে এসেছিলাম। ভাবলাম এইবার রক্ষে নেই। দুই শাশুড়ি মিলে আমাকে কি ধোলাই দেয় আল্লাহই জানেন। আমার বাঁচানোর কেউ নেই। ইয়াসির এমনিতেই মায়ের সামনে কিছু বলে না, সেখানে দিনের ব্যাপারে আমাকে সাপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না। আমাকে অবাক করে দিয়ে আমার শাশুড়ি বললেন, বুবু, সুমাইয়া আজকালকার পড়ালেখা জানা শহরে মেয়ে। আমার পরিবারের সাথে মিলতে কিছুটা সময় লাগবে তো। সুমু বাচ্চা মানুষ, বাদ দাও তো। কি যে কসরুকাইয়া, এত বড় দেমরি মাইয়াকে তুই বাচ্চা কইলি? আর তাছাড়া বিয়ার পর কি এর পড়ালেখা কও তো? যাদের সাথে কাজ করবো এটাই তো দুনিয়া নিয়ম। আরে বুবু, বুঝো না কেন? ও আমার ছোট ছেলের বউ, আমার সবচেয়ে ছোটটা। অন্যদের কাছে যত বড়ই হোক, আমার কাছে তো ছোটই। জানো বুবু, সময় আমার নাতিদের পড়ায়, কত আদর করে পড়ায়, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। আমার ভাগ্য ভালো বলেই ওর মতো বরং আমার সব বউদেরই আমি পেয়েছি। আর শোনো বুবু, সময়া যদি পড়ালেখা না করতো, আমার নাতি